এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন আপনাদের জন্য একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমার আরেকটা শখের ফার্নিচার চলে এসেছে। তো খুব পছন্দের এই শখের ফার্নিচারটা আপনাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করব, তার সাথে মজাদার কিছু রান্না করব, কিছু শোপিস মুছবো এবং যাবতীয় যা যা কাজ করি আপনাদেরকে সাথে নিয়েই শুরু করে দিচ্ছি। তো চলুন একটা একটা করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তো অনলাইনের একটা ভাইরাল পেজ থেকে আমার এই সেলফটা আমি এনেছি। তো এটা মাল্টিপারপাস যে কোনো কাজে আপনারা ইউজ করতে পারবেন। ফ্লাওয়ার রাখা যাবে বা শোপিস রাখা যাবে, বই রাখা যাবে, কিন্তু আমি এনেছি আমার পার্সগুলো রাখতে, হাত ব্যাগগুলো, যে ব্যাগগুলো আলমারির ভিতরে রাখার কারণে আমার অনেক ব্যাগ আজকে অনেক বছর যাবতই নষ্ট হচ্ছে। তো এতগুলা ব্যাগ এত টাকা দিয়ে কিনে বারবারই ব্যাগগুলো ফুলে যাচ্ছে, চামড়া উঠে যাচ্ছে। বিশেষ করে লেদারের ব্যাগগুলো বেশি নষ্ট হয়। তাছাড়া বাকি ব্যাগগুলোও নষ্ট হয়, কিন্তু লেদারের ব্যাগগুলো একটু তাড়াতাড়ি মনে হয় আলমারির ভিতরে থাকলে নষ্ট হয়। তো চিন্তা করলাম খোলা বাতাসে বা খোলা জায়গায় রাখার জন্য, তাহলে হয়তো বা হাওয়া বাতাস ব্যাগে লাগলে ব্যাগ নাকি নষ্ট হয় না। তো এই সেলফটা গ্রাফ পান্টার পেজে দেখেই অর্ডার করে দিলাম। বেশ অনেক দিন পরেই পেজ থেকে আমার এই পছন্দের শখের ফার্নিচারটা চলে এসেছে। তো ফার্নিচারটা কিন্তু ছোট না, মোটামুটি বড়ই। তো এটাও কিন্তু একটা খুবই শখের ফার্নিচার। তো খুব সুন্দর করে আপনাদের ভাইয়া আমাকে খুলে দিচ্ছে, খুব সুন্দর করে ভাইয়ারা প্যাকেজিং করে জিনিসটা পাঠিয়েছে। আমি হয়তো বা এক একভাবে সাজিয়ে আপনাদের সাথে সেলফটা শেয়ার করব অনেক ভিডিওতে, কিন্তু আপাতত কিন্তু ব্যাগগুলো রাখবো সেই চিন্তা করেই এনেছি। তো দেখা যাক তারপর কিভাবে সাজাই। আর আমার মনে হয় আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের চাইতে তাজা গাছ রাখলে এটাতে বেশি সুন্দর লাগবে। আর আমি তাজা গাছ রাখা অবস্থায় এই সেলফটা আমি দেখেছি, এটা সৌন্দর্য আরও বেশি বাড়ে। তো আপাতত যে কাজে আনছি সেটাই ব্যবহার করি। পরবর্তীতে যদি ব্যাগের জন্য দেয়ালে কোনো ক্যাবিনেট সিস্টেম বানানো যায়, থাক বা সেলফ, তো আমি হাত ব্যাগগুলো সেখানে নিয়ে এখানে আমি তাজা প্ল্যান্টই ব্যবহার করব। মানি প্ল্যান্ট, জিগজ্যাগ প্ল্যান্ট, এগুলো আমার খুবই ইচ্ছা স্নেক প্ল্যান্ট বাসায় রাখার। তো তার সাথে এখন কিন্তু আমি এই কাজটা করে আপনাদের নিয়ে রান্না বাড়ার কাজে চলে যাব। এখন যেহেতু সুন্দর একটা সেলফ এনেছি, তাই কিছু মজাদার রান্নাও করব। তো এই যে দেখেন, আমি গরুর মাংসটা বের করে নিয়েছিলাম, প্রায় 2.5 কেজির মতো গরুর মাংস হবে। এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, তারপরে আমি টক দই দেব এবং টমেটো ব্যান্ড করে পিউরিটা দেব। তারপরে মেজবানি গরুর মাংসের মশলা দেব, সরিষার তেল দেব, সয়াবিন তেল দেব, তার সাথে বেশ কিছু পেঁয়াজ কুচিও দেব, আদা বাটা, রসুন বাটা, আবারও পেঁয়াজ বাটাও দেব। সব কিছু দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। এই মাংসটা কিন্তু খেতে খুবই মজাদার হয়, বিশেষ করে টমেটো পিউরি। এবং নামানোর আগে গোলমরিচ, পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচটা একটু টেলে আপনারা যদি ফোড়ন দিয়ে মাংসটার উপরে দিতে পারেন, এবং নামানোর আগে গুঁড়া যে 5 ফোড়ন 2 চামচ দিয়ে, তাহলে কিন্তু খুবই মজা হয় গরুর মাংসটার। এটা কিন্তু একটা মেজবানির গরুর মাংসই ফ্লেভারটাই আসে, যেহেতু আমি মেজবানি মাংসের মশলাটাও ইউজ করেছি। আর সাথে আমার মজাদার সিম রান্না করেছি, সেটা কিন্তু বল মাছ দিয়ে রান্না করেছিলাম, সেটা কিন্তু খেতে আরও দুর্দান্ত হয়েছিল। সিমের সাথে একটু বেগুন, লম্বা করে আলু কেটে দিয়ে বল মাছটা ভেজে খুব মজা করে রান্না করেছিলাম। তো মাশাল্লাহ, খাওয়ার পরে যেহেতু ভিডিওটা শেয়ার করতেছি, খাবারগুলো কিন্তু খুবই মজা হয়েছিল। আর এখানে আগের দিনের রান্না ইলিশ মাছ দিয়ে কচুর শাক, আর বাড়ি থেকে কিছু কাঁঠাল পাঠানো হয়েছে। তো কাঁঠালগুলো কিন্তু খুবই মজা ছিল, এবং কাঁঠালের যে খোয়াগুলা সেগুলো কিন্তু খুব শক্ত ছিল, খুবই মজাদার ছিল। আর আমরা প্রায় 6টা কাঁঠাল বাড়ি থেকে আনা হয়েছে, সবগুলাই কিন্তু আমরা খেয়েছি। কাঁঠাল কিন্তু একদমই পছন্দ করতাম না, এইবার সিজনে আমি কিন্তু প্রচুর কাঁঠাল খেয়েছি এবং আমি কাঁঠালের প্রতি একেবারে মুগ্ধ হয়ে গেছি বলতে পারেন।
এখনও যদি আমাকে কাঁঠাল এনে দেওয়া হয় আমি আরও খাবো। কিছুদিন যাবতই বলতেছি, কিন্তু আপনাদের ভাইয়া আনতে পারতেছে না। রান্নাটা শেষ করে আমি আমার লিভিং রুমে চলে এসেছি। তো লিভিং রুমের যে ক্যাবিনেটটা সেটাকে আমি এখন মুছে পরিষ্কার করে সবগুলো শোপিসে কিন্তু মুছতে হবে, এক এক করে আমি সব নামিয়ে নিচ্ছি। তো সবগুলো নামানোর পরও মুছতে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে, যেহেতু এই কাজগুলোর ভিতরে রান্নাও করতেছিলাম, ঘরের অন্য যাবতীয় কাজও করতেছিলাম। তো এই যে দেখেন কী পরিমাণ ধুলা, একেবারে নাম লেখা যাচ্ছে। তো আমি কিন্তু 1 সপ্তাহ পরপরই ক্যাবিনেটটা পরিষ্কার করি, তারপরও এরকম ধুলা। আমার বাসায় প্রচুর ধুলা হয়। আমার মনে হয় কি আমরা যারা ঢাকায় থাকি সবার বাসায় বোধহয় এরকম ধুলাবালিতে ভরে যায়। তো এই সব কিছু করার মধ্য দিয়ে কিন্তু আমি এই যে পুরাটা দিন এইরকম ব্যস্ততার মধ্যে আমি প্রতিটা দিন পার করি। আমি কিন্তু সবসময় কাজে ব্যস্ত থাকি, প্রায় সময় হয়তো বা মধ্যে মধ্যে একটু রেস্ট নেই, টিভি দেখি, কিন্তু বেশিরভাগ সময়ে কিন্তু আমি এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা নিয়েই ব্যস্ত থাকি। আর এই কাজটা করলে আমার কিন্তু খুবই ভালো লাগে এবং সময়টাও খুব সুন্দরভাবে কাটে। কোনো ধরনের বাজে চিন্তা বা কল্পনা কোনো কিছুই আসে না, খুবই ভালো সময় কাটে। তার সাথে নামাজ পড়া, খাবার দাবার, রান্না বাড়া এগুলাতেই কিন্তু সুন্দর সময় কাটে। আর যেহেতু আমি বাইরে যাওয়া আসা একটু কম, আর আমার একটা ছেলে এবং হাজব্যান্ড তারাও তাদের কাজে চলে যায়, তখন কিন্তু আমার আর এই কাজগুলো ছাড়া আর কোনো কাজই নেই। বাইরে যেহেতু যাই না, এই মোছা, ঘর পরিষ্কার করা, পেন্টিং মোছা, একটা সেলফ আরেক দিকে নেওয়া, একটা কর্নার থেকে মোড়া আরেকটা কর্নারে নেওয়া, এভাবেই কিন্তু আমি সারাটা দিন পার করি। আর এভাবে কিন্তু আমি মানসিক শান্তি এবং তৃপ্তিটাও বেশি পাই। আমি আমার বাসাটাকে এমনভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে চাই যেন বাসাটার একটা কোণা বা একটা কর্নারে কোনো ধরনের ময়লা আবর্জনা না থাকে। প্রতিটা শোপিস, প্রতিটা জিনিস, প্রতিটা কুকারিস আইটেম, পাতিল থেকে শুরু করে সব কিছুই আমি ঝকঝকে তকতকে রাখতে চাই। আপনারা এখন যে টি সেটটা দেখছেন এটা কিন্তু আমার খুবই পছন্দের। আর আমার কয়েকটাই যেরকম টি সেট আছে যেগুলো আমি খুব পছন্দ করি, শখ করে কিনেছি। তো খুব যত্ন করে নিজের হাতেই মুছি, বাসায় যিনি কাজ করে ওনাকে মুছতে দেই না। অলরেডি যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে পারে। আর আপনারা চাইলেই কিন্তু আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন, তাহলে আরও অসংখ্য আপু ভাইয়া, আন্টি আঙ্কেলরা আমার ভিডিওটি দেখতে পারবে। আর আজকে যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে ভিডিওর কোনো গোছানো কাজ, রান্না বাড়া, কোনো কথা বা কোনো ফার্নিচার, সব কোনো কিছুই যদি সামান্য একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলেই আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন সে আপু ভাইয়াদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এখন সবগুলোই আমার প্রায় মোছা শেষ হয়ে গেছে। তো সবগুলো মুছে আমি কিন্তু আবার প্রায় অনেকক্ষণ পরে কিন্তু ক্যাবিনেটে রেখেছিলাম রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করার পর। কিন্তু দেখুন কতগুলো জার, আর আমার কিন্তু এই ক্যান্ডেলগুলোও অনেকগুলো ছিল, আমি ভেঙে ফেলেছি। আর এখানে আপনাদের ভাইয়া বুবি এনেছে, তো এই ফলটাও আমি কিউট আমার যে ঝুড়িটা সেটাতে রেখে দিচ্ছি। তো বুবিগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল। আচ্ছা, জীবনে চলার ক্ষেত্রটাও কিন্তু একটা যুদ্ধক্ষেত্র। প্রতিটা ক্ষেত্রে আমরা গৃহিণীরাও কিন্তু সংসারে যুদ্ধ করে থাকি। বাচ্চারা লেখাপড়ার জন্য যারা চাকরি করে তাদেরও কিন্তু একটা সমস্যা, ঝামেলার মধ্য দিয়েই চাকরি করতে হয়, ব্যবসা করতে গেলে ঝামেলায় জড়াতে হয়, সংসার ক্ষেত্রে গেলেও প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আসে, লেখাপড়া করতে গেলেও আসে। কিন্তু ওই সময় যদি আমরা হুচুটকে পড়ে যাই নিচে, আর আমরা যদি সেখানে পড়ে বসেই থাকি, না উঠি, তাহলে কিন্তু আমরা জীবনে সফলতা পাবো না বা জীবনে আগাতেও পারবো না। তো যখন আমরা হুচুট খেয়ে পড়বো তখন মহান আল্লাহ তাআলা অবশ্যই কাউকে না কাউকে ওই সময় আমাদের কাছে পাঠান, যেন আমাদেরকে তারা টেনে
উপরে তোলে। এবং এই যে বিপদ আপদ অসুখ বিসুখ ওইসব ক্ষেত্রেই দেখবেন যখন আপনি বেশি সমস্যায়, তখন আপনি কাউকে আপনার চারপাশে আশেপাশে পাবেন না। তখন অবশ্যই আল্লাহ আপনাদের জন্য কাউকে না কাউকে টিকি পাঠিয়ে দেয়। কোটি 5 টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা যায়, ডুবা নালায় যদি জাতীয় ফুল শাপলা ফুটতে পারে, তাহলে আপনি কেন সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে আপনার সাংসারিক ক্ষেত্রেই বলেন, লেখাপড়ার ক্ষেত্রেই বলেন, ব্যবসায়িক ক্ষেত্রেই বলেন, কেন ব্যর্থ হলে আবার উঠে দাঁড়াতে পারবেন না? অবশ্যই সম্ভব। প্রতিটা ক্ষেত্র থেকে উঠে মানুষ কিন্তু অনেক ধৈর্যশীল, অনেক সাহস দিয়ে, শক্তি দিয়ে, ধৈর্য দিয়ে, ভালোবাসা মমতা দিয়েই কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন। এবং মানুষ ইচ্ছা করলে সব পারে। আর উপরে তো মহান আল্লাহ তাআলা আছেনই, ওনার রহমত দয়া আমাদের উপর সবসময় থাকে। তো এই কথাটা কিন্তু আমি একজন ইউটিউবার আপুর কাছ থেকে শুনে আমি খুবই অনুপ্রেরণা পেয়েছি, উৎসাহ পেয়েছি ওনার এই কথাটাতে, যে 5 টাকার কলম দিয়ে কোটি টাকার হিসাব করতে পারলে, পচা ডুবাই জাতীয় ফুল শাপলা ফুটতে পারলে আমরা কেন জীবনে সফলতা পাবো না? আমিও কিন্তু আমার সংসারটা একলাই সামলাই, যেহেতু আমার বাসায় কিন্তু আমি একজনই মহিলা। কিন্তু এই যে অসুখ বিসুখ একটার পর একটা ঝামেলা, মানে শারীরিকভাবে কিন্তু আমি প্রায় অনেক সময় অসুস্থ থাকি। তো তাও নিয়েও কিন্তু আমি সংসারটাকে পরিপাটি করে সামলিয়ে রাখি। যেহেতু আমার বাসায় আমার ছেলে হাজব্যান্ড, তো পুরুষ মানুষ তো আর সেভাবে আপনাকে হেল্প করতেই পারবে না যেভাবে একজন মেয়ে বা মহিলা থাকলে আমাকে করতে পারতো। তো আমার বাসায় যদি একটা মানে সবসময় কাজ করার একটা লোক পেতাম বা একটা মেয়ে পেতাম, তাহলে আমার জন্য বোধহয় খুবই ভালো হতো। তো এক টাইম এসে কাজ করে যাই, তাতে কিন্তু আমার তেমন কোনোই উপকারে আসে না। সারা দিনটাই আমার এই সংসারের পিছনেই লেগে থাকতে হয়। তো পুরাটা দিন প্রায় রাতের 1টা 2টা প্রতিদিনই বেজে যায় কাজগুলা শেষ করে সামলে রাখতে। তো যদি একটা সবসময়ের জন্য একটা মেয়ে বা একজন মহিলা পেতাম, আমার জন্য কিন্তু খুবই উপকারে আসতো। তো অনেককেই বলেছি দেশে যে এরকম কাউকে পেলে আমাকে দিতে, যে আমার বাসায় সবসময় থাকবে। যেহেতু আমি বাসায়ও কিন্তু একা একাই থাকি, তো একা থাকতে কিন্তু কী পরিমাণ কষ্ট আপনারা যারা একা থাকেন তারা কিন্তু বুঝতেই পারবেন। তো এই সবগুলা কাজ করে এই ক্যাবিনেটটা সুন্দর করে আয়নাটাও কিন্তু মুছে নিচ্ছি, তার সাথে শোপিসগুলো সুন্দর করে রেখে দেব। যেহেতু একা থাকি সেজন্য কাজগুলো কিন্তু আরও বেশি করে থাকি। একা একা থাকা খুবই কষ্টদায়ক। তো এইদিকে দেখেন কিছু জিনিসও রাখতেছি। তো আমার কিন্তু প্রায় সময় চেক আপ করতে হাসপাতালে যেতে হয়। যেমন অনেকগুলা টেস্ট দিতে আমার 2 মাস পর পর করতে হয়। মেডিসিনও অনেক সময় বদলাতে হয়, আবার অনেক সময় বাড়াতে হয়, যেহেতু আমার অনেকগুলো সমস্যাই আছে। তো এই সমস্যাগুলো নিয়ে আজ কয়েকটা বছর যাবতই খুব প্যারার মধ্যে আছি, খুব টেনশনের মধ্যেই সময় কাটে। কিন্তু তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। মহান আল্লাহ তাআলা যতটুকু রেখেছে, যেভাবে রেখেছে, আলহামদুলিল্লাহ। হাসপাতালে বা ক্লিনিকে গেলে আমি দেখি আমার চাইতেও কষ্টে অনেক মানুষ আছে। তো মনের জোরেই কিন্তু আমি টিকে আছি। তো মনের জোরই সবচাইতে বড় জোর। আপনি যদি অসুস্থ থাকেন কিন্তু আপনার মনের জোর থাকে, তাহলে আপনি সব সামলাতে পারেন। আর যদি আপনার মনের জোর ভেঙে যায়, মন ভেঙে যায়, তাহলে আপনি যতই সুস্থ থাকেন কোনোভাবেই সংসার সামলাতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ বারবারই মেডিকেল, হাসপাতাল, টেস্ট সব কিছুর পরও কিন্তু আমি অনেক খুশি, অনেক হ্যাপি বলতে পারেন। আমি আল্লাহর কাছেও খুব খুশি, উনি আমাকে এভাবে রেখেছে। সন্তান, হাজব্যান্ড সবার কাছেই আমি কৃতজ্ঞ। সবাই আমাকে অনেক সাপোর্ট করে, আমার সন্তানও আমার কথা শুনে এবং আমার হাজব্যান্ডও আমার সব কথা রাখার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায়, আল্লাহর অশেষ রহমতে, দয়াতে খুবই ভালো আছি। হ্যাঁ, শারীরিকভাবে অসুস্থ, কিন্তু অসুস্থ থেকেও কিন্তু ভালো জীবনযাপন করা যায় আল্লাহর দয়া থাকলে। তো পুরা বাসার কাজও শেষ করলাম, তার সাথে আমার টিভি ক্যাবিনেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন আপনারা আমাকে খুব সুন্দর সুন্দর হেলদি কমেন্টস করে জানাতে পারেন যে আমার টিভি ক্যাবিনেটটা সাজানো
গোছানো এবং আমার শোপিসগুলো দেখতে কীরকম লাগতেছে বা আমার অ্যাকুরিয়ামটা কীরকম লাগতেছে, রান্না বাড়াটা কীরকম হয়েছে, প্লিজ আমাকে হেলদি কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও করার উৎসাহ অনুপ্রেরণা পাবো। তো আমার ক্যাবিনেটটা সাজানো কীরকম হয়েছে আর অ্যাকুরিয়ামটা সেটা আপনারা দেখতে থাকেন। এর মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।